শিক্ষার্থী বন্ধুরা, রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালের পার্ট 6-এ। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেলের মেনুর কাজ, তা আমরা আজকে সেটিংস মেনুর কাজ দেখব। তো এই জন্য আমাদের যে লোকাল হোস্ট, গত পর্বে আমরা যেই ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল করেছিলাম সেটি ওপেন করছি। লোকাল হোস্ট /wp লিখে এন্টার দিলে আমাদের যে সাইটটা সেটা শো করবে। তো আমরা এখান থেকে অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যেতে হলে এখানে লগ ইন করা আছে, এখান থেকেও যেতে পারি, অথবা এখানে আমাদের সাইটের শেষে wp অ্যাডমিন এখানে যেতে হবে। তো আপনি লগ ইন করা থাকলে এখানে সরাসরি অ্যাডমিন প্যানেল দেখতে পারবেন, আর যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে অ্যাডমিন প্যানেল দেখতে পারবেন না, লগ ইন করতে হবে। তো আমরা টুলস এর কাজ দেখেছিলাম। তো আজকে দেখবো আমরা সেটিংস এর কাজ। তো সেটিংসে এখানে ডিফল্ট ভাবে 6টা মেনুর কাজ আছে। তো আমরা জেনারেল এর কাজটা দেখে আসি। সেটিংস থেকে জেনারেলে হচ্ছে আপনার সাইটের ইনফরমেশন। আপনি চাইলে এখানে আপনার সাইটের টাইটেল চেঞ্জ করতে পারেন। যেমন এখানে আমাদের যে টাইটেলটা দেখাচ্ছে যে মাই ওয়ার্ডপ্রেস সাইট, এটা আপনি চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। আর ট্যাগলাইন এখানে চেঞ্জ করতে পারেন, আপনার কোম্পানির ট্যাগলাইন এখানে দিতে পারেন, বা আপনার গ্রুপের ট্যাগলাইন এখানে দিতে পারেন, বা আপনার সাইটের যে ট্যাগলাইনটা আপনি চাচ্ছেন সেটা এখানে চেঞ্জ করতে পারবেন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, অর্থাৎ আপনার সার্ভারের যেই লোকেশনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা আছে সেটার লোকেশন, এবং আপনার সাইটের ঠিকানা কোনটা হবে সেটা এখানে দিতে হবে। তো এটা 90% ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো একই হয়। তো কোন সময় এটা আলাদা হয় সেটা আমরা আগামী অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখব। আর অ্যাডমিন পারপাসের জন্য যে ইমেল অ্যাড্রেসটি সেটা এখানে দেবেন। যেমন এখানে বলাই আছে যে এই অ্যাড্রেসটা ব্যবহার করা হবে অ্যাডমিন পারপাসে, এবং এটা যেমন উদাহরণ হিসেবে বলা আছে নিউ ইউজার নোটিফিকেশন, যে আপনার সাইটে কেউ রেজিস্ট্রেশন করলে এই ঠিকানাতে একটা মেইল চলে যাবে। তারপরে আছে মেম্বারশিপ। আপনার সাইটে যদি আপনি নতুন ইউজারদের নিবন্ধন করার জন্য এগ্রি থাকেন সেক্ষেত্রে এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। আর নিউ ইউজার ডিফল্ট রোল, যে ইউজার ডিফল্ট ভাবে রেজিস্ট্রেশন হয়ে তারা কোন পদবি পাবে, অর্থাৎ সাবস্ক্রাইবার পদবি পাবে। তো এখানে দেখা যাচ্ছে আপনার একটি মাল্টি ব্লগিং সাইট আছে যেখানে রেজিস্ট্রেশন করে সবাই লেখালেখি করতে পারে। তো সেখানে আপনি এখানে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে অথর, অর্থাৎ সে লগ ইন করে রেজিস্ট্রেশন করেই পোস্ট করতে পারবে। আর যদি আপনি কন্ট্রিবিউটর দিতে চান সেক্ষেত্রে সে পোস্ট করতে পারবে না, সে এখানে পোস্ট জমা দিতে পারবে, সেটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। তো এখান থেকে ডিফল্ট ভাবে সাবস্ক্রাইবার থাকে এখানে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এখান থেকে আপনি টাইম জোনটা সেট করবেন, অর্থাৎ আমাদের জন্য GMT+6 এখানে হবে। এখানে ডিফল্ট ভাবে UTC 0 দেওয়া থাকে। তো আপনি বাংলাদেশি সাইট করলে এভাবে দেবেন। তো আপনার বাংলাদেশি না, সাইট আপনার যেখান থেকে সাইটটা পরিচালনা করছেন সেটা সেখানকার টাইমই হওয়া উচিত। তো ডিফল্ট ভাবে এটা থাকে, আপনারা চাইলে এটাও রাখতে পারেন। তো আপনার সাইটের ডেট ফরম্যাট কি হবে সেটা এখানে দিবেন। তো ডেট ফরম্যাট সম্পর্কে আপনি যদি আরো জানতে চান তো এখানে ডকুমেন্টেশন অন ডেট অ্যান্ড টাইম ফরম্যাটিং এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসে কিভাবে ডেটগুলো আসে, যেমন এইখানে যেভাবে এই কোডগুলো দিলে কিভাবে আপনার ডেটটা শো করবে সেটা, যেমন এখানে বলে দেওয়া হয়েছে যে লোয়ার কেস আপার কেসের তফাৎ কি, এখানে সবগুলো এখানে দেওয়া আছে, যে আপনি যদি এগুলো চান সেক্ষেত্রে এখানে এগুলো ব্যবহার করতে পারবেন। তো টাইম ফরম্যাট যেভাবে হবে সেভাবে আপনি টাইম ফরম্যাট দেবেন। আর উইক স্টার্টস অন, এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে স্যাটারডে হবে। তো আপনি ইন্টারন্যাশনাল সাইট যেহেতু করছেন সেহেতু এখানে মানডে থাকবে, এটা কোনো তেমন একটা খুব জরুরি ব্যাপার না। তো আপনি এখানে সেই পরিবর্তনগুলো এখানে সেভ করতে পারেন। এরপরে আছে আমাদের রাইটিং মেনু। রাইটিং মেনু এখানে আপনি আপনি দেখা যাচ্ছে ইমোশন দিবেন, ইমোশনগুলো এখানে যদি আপনি কোড হিসেবে দেন সেক্ষেত্রে গ্রাফিক্স ইমোশন চলে আসবে। যেমন আমি যদি আমার একটা এখানে যদি একটা পোস্টের কমেন্ট করি, দেখা যাচ্ছে এখানে আমি একটা কমেন্ট করলাম একটা ইমোটিকন দিয়ে, অর্থাৎ এইরকম একটা ইমোটিকন দিয়ে দিয়ে যদি পোস্ট করি সেক্ষেত্রে দেখা যাবে সেটা একটা ছবির মতো, অর্থাৎ ইমোটিকন চলে আসছে। তো সেই ক্ষেত্রে এইটা যে আপনার এরকম চলে আসবে সেটা এখান থেকে নির্বাচন করা হয়। আপনি যদি এরকম না চান সেক্ষেত্রে এটা টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। তারপরে যেটা আছে ওয়ার্ডপ্রেস শুড কারেক্ট ইনভ্যালিডলি নেস্টেড নেস্টেড HTML XHTML অটোমেটিক্যালি। তো এই ব্যাপারটা আমি জানি না, যাই হোক কখনো লাগেনি। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এখানে আপনার পোস্টে ডিফল্ট ভাবে কোন ক্যাটাগরিতে যাবে সেটা এখানে নির্ধারণ করে দিতে পারেন। ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কি হবে সেটা নির্ধারণ করে দিতে পারেন।
প্রেস দিস এখানে আপনি নিতে পারেন। পোস্ট ভায়া ইমেইল, আপনি যদি মনে করেন যে আপনার ব্লগে ইমেইল করে পোস্ট পেতে চান, অর্থাৎ নির্দিষ্ট একটা ইমেইলে ইমেইল করলে আপনার এখানে পোস্ট হবে, সেটা যদি করতে চান সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারেন। তো এই ব্যাপারে ইউজ করা হয় না, এই ব্যাপারে আমার জানা নেই। তো এরপরে আমাদের যে এই অপশনটি আছে, যে মেনুটি আছে সাব মেনু, সেটা হচ্ছে রিডিং মেনু। তো রিডিং মেনুর কাজ হচ্ছে এখানে আপনার ব্লগে একটা যেমন আমাদের এই ব্লগে যদি আমি ফ্রন্ট পেজে আসি, দেখা যাবে আমাদের ফ্রন্ট পেজে কি হচ্ছে, প্রত্যেকটা পোস্টগুলো এসে এখানে লোড হচ্ছে, যত পোস্ট করব তত পোস্ট এখানে লোড হবে। তো আমরা যদি চাই যে ফ্রন্ট পেজে একটা স্যাম্পল পেজ থাকবে, যেমন আপনারা যদি আর ফাউন্ডেশন ভিজিট করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে একটা হোম পেজে আছে যে এখানে অনেকগুলো টেক্সট, কোনো পোস্ট কিন্তু নেই। পোস্ট আছে কোথায়? ক্রমানুসারে টিউটোরিয়ালে গেলে আপনি এখানে পোস্ট আকারে দেখতে পারবেন। তো এখানেও আপনি যদি মনে করেন যে একটা ফিক্সড পেজ আপনি পোস্ট হোম পেজ চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে এই স্ট্যাটিক পেজ করবেন এবং ফ্রন্ট পেজ আপনি স্যাম্পল পেজ দিবেন এবং পোস্ট পেজ আপনি আরেকটা পেজ তৈরি করে সেটা দেবেন যে আলাদা একটা পোস্ট হবে। তো সেক্ষেত্রে আপনি যদি এখন আপনার সাইট ভিজিট করেন সেক্ষেত্রে দেখবেন যে স্যাম্পল পেজটা আপনার হোম পেজ হিসেবে দেখাচ্ছে আর পোস্ট পেজ আপনার আলাদা হিসেবে দেখাবে। তো এইভাবে যদি করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন। তো তারপরে যেটা আছে যে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, অর্থাৎ আপনার প্রতি পেজে কতটি করে পোস্ট শো করবে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। আর আপনার ফিড, অর্থাৎ ফিডে কতটি পোস্ট শো করবে সেটা এখানে দিয়ে দিতে হবে। তো ফিডে আপনার ফুল টেক্সট শো করবে কি সামারি শো করবে সেটা এখান থেকে নির্ধারিত করে দিতে পারেন। তারপর এখানে আপনি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি চেঞ্জ করতে পারেন। তো এরপরে আমাদের যে মেনুটি আছে সেটা হচ্ছে ডিসকাশন। ডিসকাশন মানে হচ্ছে আপনার ব্লগে মন্তব্য করার যে অপশন আছে, অর্থাৎ কমেন্টস এর আমাদের সেটিংস। তো এখানে ডিফল্ট আর্টিকেল সেটিংসে আপনার কমেন্ট যদি এখানে অন্য কোনো ব্লগে আপনার এটা পোস্ট করে, আপনার পোস্টের লিংক, তাহলে সেক্ষেত্রে আপনি একটা নোটিফিকেশন পাবেন। সেক্ষেত্রে পিং ব্যাকের যে নোটিফিকেশন এবং অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্টস অন নিউ আর্টিকেলস, যদি এটাতে আপনি টিক চিহ্ন দেন সেক্ষেত্রেই কিন্তু পোস্ট করতে পারবে। তারপরে যেটা আছে যে কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, যদি মানে এখানে যেমন আমাদের এখানে আমি যদি লগ ইন অবস্থা বাদে পোস্ট কমেন্ট দেই সেক্ষেত্রে এখানে একটা ফর্ম আসবে, যেমন এটাই যদি আমি অন্য একটা ব্রাউজারে ওপেন করি সেক্ষেত্রে দেখা যাবে এখানে ইমেল, নাম, ইমেল এইরকম একটা ফর্ম আছে। তো এখানে আপনি যদি কম্পালসারি করতে চান যে নাম এবং ইমেল দিতেই হবে, সেই ক্ষেত্রে এখানে আপনি সেখান থেকে সেটিংস করতে পারেন। যেমন এখানে নাম, ইমেল যদি আমি ছাড়া এখানে পোস্ট কমেন্ট করি সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আমাদের এরর আসছে, অর্থাৎ কমেন্টটা কিন্তু এখানে প্রকাশিত হবে না। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টিক চিহ্ন আপনাকে দিয়ে রাখতে হবে। তো ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট। তো আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে সেভ করি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কমেন্ট ফর্ম আনরেজিস্টারের যে ভিজিটর সেটা সে দেখতে পারবে না। এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ইউজারকে অবশ্যই কমেন্ট দেওয়ার জন্য ইউজারকে অবশ্যই প্রবেশ করতে হবে। প্রবেশ করা ছাড়া কিন্তু ইউজার কমেন্ট দিতে পারবে না। খেয়াল করুন এখন কিন্তু এই যে ইউ মাস্ট বি লগড ইন টু পোস্ট এ কমেন্ট, অর্থাৎ আপনাকে কমেন্ট করার জন্য লগ ইন করতে হবে। তো এটা যদি করতে চান এখানে সেটিংস আছে। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন আর্টিকেল অল্ডার দেন, এখানে একটা ডেইস, অর্থাৎ আপনি যদি পোস্ট করেন, যদি মনে করেন এটাতে আর 7 দিন পরে কেউ কমেন্ট করতে পারবে না সেক্ষেত্রে এখানে 7 দিয়ে রাখতে হবে। তারপরে এখানে অ্যানাবল থ্রেডেড কমেন্ট, অর্থাৎ এখানে যে কমেন্ট রিপ্লে আছে, অর্থাৎ রিপ্লেতে এখানে ক্লিক করলে মানে যে রিপ্লে বক্স আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে এখানে ব্রেক কমেন্টস ইনটু পেজ উইথ, অর্থাৎ মানে এখানে আপনাদের বোঝানো হচ্ছে যে 50টা কমেন্ট যদি থাকে সেক্ষেত্রে কমেন্টগুলো পেজিনেশন হয়ে যাবে পেজ লোডের সুবিধার্থে। তো তারপরে এখানে আপনার ইমেল সেটিংস, অর্থাৎ আপনার ব্লগে যদি কেউ ইমেল করে সেক্ষেত্রে, সরি আমি ভুল বললাম, আপনার মানে এখানে যদি কেউ কোনো কমেন্ট করে সেক্ষেত্রে আপনি একটা ইমেইল নোটিফিকেশন পাবেন, এটাই হচ্ছে সেটা সেটিংস। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি কমেন্টগুলো একবার দেখে তারপরে অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে, তাহলে সব সময় আপনার কমেন্টগুলো প্রকাশিত হবে না, আপনি দেখে অ্যাপ্রুভ করতে হবে আপনাকে। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট, অর্থাৎ সেই কমেন্টগুলোই পরবর্তীতে সরাসরি প্রকাশিত হবে যেই কমেন্টগুলো আগে
প্রকাশিত হয়েছে, অর্থাৎ মানে আগে একটা কমেন্ট প্রকাশিত হলে তারপরের যে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো ডিফল্ট ভাবেই প্রকাশিত হবে। তো আপনি যদি এইটা টিক চিহ্ন দিয়ে রাখেন এটাতে আর মানে কাজ করবে না। তো আমরা যদি এটা টিক চিহ্ন না দিয়ে রাখি, এটাতে কেউ যদি কমেন্ট একটা তার অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে তার পরবর্তী কমেন্টগুলো অ্যাপ্রুভ হবে। তো এরপরে কমেন্ট যেটা মডারেশন, অর্থাৎ দুইটার বেশি লিঙ্ক থাকলেই সেটা স্প্যাম হিসেবে গণ্য হবে। সেই ক্ষেত্রে সেই কমেন্টগুলো স্প্যামে থাকবে, সেটা হচ্ছে কমেন্ট কুই, অর্থাৎ সেগুলো আপনার প্রকাশিত হবে না। আপনি চাইলে এখানে ইউজার নেম, তারপরে আপনি একটা যে কোনো ইউআরএল দিয়ে রাখবেন বা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন বা আইপি অ্যাড্রেস দিয়ে রাখবেন এখানে লাইন লাইন করে, সেক্ষেত্রে সেই আইপি অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেস দিয়ে কমেন্ট পোস্ট হবে না। আপনি যদি ব্ল্যাক লিস্ট করতে চান সেক্ষেত্রে এখানে ব্ল্যাক লিস্টে সেগুলো আর প্রকাশিত কমেন্টই করতে পারবে না তারা। তারপরে যেটা আছে, আপনি যদি অ্যাভাটার ডিসপ্লে করতে চান কমেন্ট অথরের, যেমন এখানে যদি আমি দেখি, এখানে এই যে এটা হচ্ছে অ্যাভাটার, ইউজার যদি অ্যাভাটার সেট করে সেক্ষেত্রে দেখতে পারবে। তো আপনি কোন সার্ভিসটা ব্যবহার করতে চান অ্যাভাটারের জন্য সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে, যে আপনি অ্যাভাটার চান না অ্যাভাটার চান না, বা যে অ্যাভাটার চান যে ধরনের চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে যে অপশনগুলো আছে সেগুলো আমি আর বলছি না, এগুলো আপনারা গুগল সার্চ করে খুঁজে বের করে নেবেন। তো না বলার বিশেষ কারণ আছে, সেটাও আশা করি জানতে পারছেন, বুঝতে পারছেন যারা এই সম্পর্কে একটু জানেন। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মিডিয়া, অর্থাৎ এখানে আপনার মিডিয়াগুলো থাম্বনেইল সাইজ কেমন হবে সেটা এখানে দিয়ে দেওয়া আছে, যে মিডিয়াম সাইজ কেমন হবে, লার্জ সাইজ কেমন হবে, এগুলো কি ক্রপ হবে কি ক্রপ হবে না, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আর আপলোড ফোল্ডারগুলো, যেমন এইগুলো মান্থ এবং ইয়ার বেসড ফোল্ডার হবে। যেমন আমরা যদি এখানে যাই, অর্থাৎ ওয়ার্ম সার্ভারে যাই, সেক্ষেত্রে www ডাইরেক্টরিতে এখানে যদি যাই, তাহলে আমাদের যে ফোল্ডার আছে ডাব্লিউপি নামে, এবং এখানে ডাব্লিউপি কন্টেন্ট, এখানে আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি হবে। যখন আপনি এখানে কোনো ফাইল আপলোড করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে 2012 নামে একটা ফোল্ডার হবে, তার মধ্যে হবে হচ্ছে জানুয়ারির জন্য 1, ফেব্রুয়ারির জন্য 2, এভাবে ফোল্ডার ওয়াইজ সেভ থাকার জন্য আপনি এখানে টিক চিহ্নটা দেবেন। তো তারপরে আমাদের আছে যে পার্মালিঙ্ক, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এসইও করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অপশন। তো এখানে অনেকগুলো স্টাইলের পার্মালিঙ্ক ব্যবহার করতে পারবেন। পার্মালিঙ্ক হচ্ছে আপনি যদি এই যে হোমে আসলেন, হোম থেকে যদি এই যে হ্যালো ওয়ার্ল্ডে যান, সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করুন, দেখা যাচ্ছে এখানে p=1। তো এটা সার্চ ইঞ্জিনের জন্য সহায়ক নয়। তো এখান থেকে আপনি ডেট অ্যান্ড টাইম ব্যবহার করতে পারেন, যে কোন ডেটে আপনি পোস্ট করছেন, ভিজিটর কিন্তু লিঙ্ক দেখে জানতে পারবে। যেমন এখন যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু এই যে 2012-তে পোস্ট করা হয়েছে। তো এটা পেলো না কারণ আমার অ্যাপাচি মড রিরাইট করা নেই। এটা যদি আপনি রিরাইট করতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে যেতে হবে, ওয়ার্ম সার্ভারে রাইট ক্লিক করে এখানে অ্যাপাচি, এবার অ্যাপাচি মডুলস, এখানে মড রিরাইট যেটা একটা অপশন আছে, সেটাকে আপনার টিক চিহ্ন দিয়ে এটাকে রাখতে হবে। তো এটা আপনারা খুঁজে বের করবেন। তো যাই হোক, এখানে আছে মানে এখান থেকে খুঁজে বের করতে হবে যে রিরাইট নামে যে অপশনটা আছে সেই অপশনটা কোথায় আছে। যাই হোক, আপনারা খুঁজে বের করবেন এখানে। তো আমি এখানে আমাদের আগের পারমালিঙ্কেই ফিরে গেলাম। তো এখানে পারমালিঙ্ক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আর ফাউন্ডেশনে যদি যাই দেখা যাচ্ছে প্রত্যেকটা টিউটোরিয়াল শেষে একটা করে আইডি। তো আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে এই যে এইটা, আর্কাইভস না ব্যবহার করে শুধুমাত্র rrfoundation.net, তারপরে এখানে পোস্ট আইডি পার্সেন্টেজ দিয়ে পোস্ট আইডি, অর্থাৎ প্রত্যেকটা এখানে পোস্ট আইডি অনুযায়ী হবে। তো আপনি এখানে চাইলে বিভিন্ন রকম স্যাম্পল পোস্ট নেমটা হচ্ছে এসইও সবচাইতে বেশি এসইও সহায়ক পোস্ট নেমটা। এখানে আমি যদি ফাউন্ডেশনের যে কোনো একটা ক্যাটাগরিতে যাই, খেয়াল করুন ক্যাটাগরিটা কিভাবে আসছে, rrfoundation.net/category/wordpress। তো আপনি যদি চান এখানে ক্যাটাগরি না দিয়ে অন্য কোনো লেখা লিখতে, দেখা যাচ্ছে টপিকস বা অন্য কিছু হবে, সেই ক্ষেত্রে এখানে আপনি সেটা দিয়ে দিতে পারেন, এবং ট্যাগের ক্ষেত্রেও এটা দিয়ে দিতে পারেন। এখানে টপিকস দিলে ক্যাটাগরিগুলো সেভাবে শো করবে। তো আশা করি সেটিংস মেনু যে আপনার এখানে যে সাব মেনুগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের জানা হয়েছে। তো তারপরে যদি কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনারা গুগল সার্চ করবেন। যেমন এখানে আমি লিখলাম
সেটিংস পার্মালিঙ্ক মেনু টিউটোরিয়াল লিখলে দেখবেন যে এখানে ইউজিং পার্মালিঙ্ক নামে একটা আসবে। তারপর ওয়ার্ডপ্রেস এসইও টিউটোরিয়াল, তারপরে হাউ টু সেট আপ পার্মালিঙ্ক, চেঞ্জিং ইওর পার্মালিঙ্কস ব্লক বাই টিউটোরিয়ালস। তো এইগুলো আপনি সার্চ করে এগুলো আপনাকে শিখতে হবে, যে এইগুলো যদি কোথাও কনফিউশন থেকে থাকে এখানে দেখবেন যে এগুলো অনেক লেখা আছে, এই লেখাগুলো পড়বেন। আর সব সময় ইংরেজি টিউটোরিয়াল দেখে শিখলে আপনাদের জন্য ভালো হবে, কারণ বাংলাতে টিউটোরিয়ালের সংখ্যা খুবই অপ্রতুল, আর ইংরেজিতে আপনি অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাবেন। এভাবে আপনি ইউটিউবেও সার্চ দিয়ে দেখতে পারেন, তো যদি না বুঝতে পারেন আর কি, আর বুঝতে পারলে তো অনেক ভালো। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনাদের সেটিংস মেনুর যে এই সমস্যাগুলো সেই সমস্যাগুলো দূর হবে। তো আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স টিউটোরিয়াল দেখব, বিভিন্ন প্লাগইন এবং থিম ডেভেলপমেন্টের উপরে আমরা টিউটোরিয়াল দেখব। তো সেই পর্যন্ত সেই টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।